আমি নাম বলতে ভুলে গিয়েছিলাম, এখন নামটা বলছি কারণ পরপর দুটি ইমেল তো আমি আগের ইমেলটি লিখেছিলেন মুন্না এবং তিনি বলেছেন তার কাছে এরকম আরো ঘটনা আছে, আমি আরো একবার তাকে সেই ঘটনাগুলো পাঠিয়ে দেবার অনুরোধ করছি। আচ্ছা, শুরুতে যেভাবে লেখা আছে পরের ঘটনাটি সেভাবেই পড়ছি। শুরুতে ভূত.com এর সকল লিসেনার ও রাসেল ভাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবু সাইদ, আমার বাড়ি পাবনা জেলার বাসেরাবাদ নামক জায়গায়। সঙ্গত কারণে আমার ঘটনাটি প্রচারযোগ্য বলে মনে হয়, আমাকে একটু জানিয়ে দেবেন কোন এপিসোডে প্রচার করা হবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি সত্য ঘটনা। ঘটনাটি 1980-82 সালের দিকে আমার গ্রাম সম্পর্কে এক চাচা ও তার পরিবারকে কেন্দ্র করে। আমি তার নাম দিলাম রহিম চাচা। আমি এখানে যে নামগুলো বলবো সব ছদ্মনাম, কারণ এমন শর্তেই রহিম চাচা আমাকে ঘটনাটি প্রকাশের অনুমতি দিয়েছেন। আমি যতটা সম্ভব গুছিয়ে বলার চেষ্টা করছি, তারপরেও ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটার শুরুটা অনেকটা এভাবে ঘটে। ছোট বোনের নাম জাহানারা। তো রহিম চাচার বাবা ছিলেন অনেক সম্পদের মালিক, 100 থেকে 150 বিঘা জমির মালিক ছিলেন তিনি। ঘটনার সময় রহিম চাচার বাবা খুব অসুস্থ, হয়তো আর কিছুদিন বাঁচবেন এমন। তাই তিনি মারা যাবার আগে তার সব সম্পদ সন্তানদের মাঝে ভাগ করে দিয়ে যেতে চান। রহিম চাচা সহ তাদের বাকি দুই ভাই তখন বিয়ে করেছে। রহিম চাচার দুই সন্তান আর রহিম চাচার ছোট বোনের তখনও বিয়ে হয়নি। তো রহিম চাচা তার বাবার খুব আদরের ছিলেন। অন্য দুই ভাইয়ের তুলনায় তিনি তার বাবাকেও যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিতেন এবং সেবা করতেন। রহিম চাচার মা অনেক আগেই মারা গেছেন, তাই বৃদ্ধ বাবা ও বোনের দায়িত্ব তিনিই পালন করেছেন। তার জন্য তার অন্য দুই ভাই বউ ও সন্তান সহ আলাদা থাকে। রহিম চাচার প্রতি তার বাবার একটু বেশি ভালোবাসা ছিল, যার কারণে তিনি তার সম্পদের একটু বেশিরভাগ অংশ রহিম চাচার নামে দিয়ে যেতে চান। কিন্তু এই অতিরিক্ত অংশই যে তার জীবনকে চরম পরিণতির দিকে নিয়ে যাবে সে সম্পর্কে তিনি ভাবতেও পারেননি। রহিম চাচার ভাই দুইজন অনেক চেষ্টা করেন যে তার বাবা যাতে রহিম চাচাকে জমির ভাগ না দেয়, কিন্তু আটকাতে পারেনি। রহিম চাচার বাবা মারা যাবার আগেই তার সম্পদের ভাগ করে দিয়েছেন। সম্পদের ভাগ করার কিছুদিনের মধ্যেই বাবা মারা যায়। তার বাবা মারা যাবার কিছুদিন পর্যন্ত সব স্বাভাবিকভাবেই এগোতে থাকে। হঠাৎ একদিন রাতে রহিম চাচা স্বপ্ন দেখেন একজন লম্বা লোক তাকে বলছে, তুই মরবি, তোকে বাঁচাতেও পারবে না, তোর জীবন এমন করে তুলবো যাতে তুই বেঁচে থেকেও মরার মতো হয়ে যাস। এই স্বপ্ন দেখার পর বিষয়টি নিয়ে রহিম চাচা তেমন গুরুত্ব দেননি, কারণ তিনি বিষয়টি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলেন। তারপর কিছুদিন সব স্বাভাবিকভাবেই চলে। রহিম চাচার দুই সন্তান আগেই বলেছিলাম, একজনের বয়স 16, অন্যজনের বয়স 2, দুজনই ছেলে। তো রহিম চাচার বড় ছেলে একদিন নদীতে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু ফেরে না। বলে রাখা ভালো, নদীটা তার বাড়ি থেকে 8-10 মিনিটের রাস্তা। সে প্রায় প্রতিদিনই নদীতে গোসল করত, তাই রহিম চাচার স্ত্রী এ ব্যাপারে তাকে বাধাও দেয়নি। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় এবং সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে আসে না। তখন রহিম চাচার বাড়িতে আসেন এবং জানতে পারেন যে তার ছেলে এখনো বাড়িতে ফেরেনি। একথা শুনে রহিম চাচা সহ আরো কিছু লোকজন খুঁজতে থাকেন। রহিম চাচার ছেলের সাথে যারা ছিল তাদের জিজ্ঞাসা করেও কিছু জানা যায় না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রহিম চাচার বড় ছেলের লাশ খুঁজে পান নদীর ঘাট, অর্থাৎ যেখানে সবাই গোসল করে সেখান থেকে অনেকটা দূরে একটা পাকুড় গাছের নিচে। কিন্তু সবাই লাশ দেখার পরে অনেক হতভম্ব হয়ে যায়, কারণ লাশের এক পাশ থেকে কি যেন মাংস ছিঁড়ে খেয়েছে। অনেকটা শেয়াল বা কোনো হিংস্র প্রাণী মাংস ছিঁড়ে খেলে যেমন হয়, মনে হচ্ছে তার পুরো শরীরে অনেকগুলো নখের দাগ। তাই এই ব্যাপারটা নিয়ে অনেকটা আশ্চর্য হয়েছিল, অবাক হয়েছিল, লাশের শরীরটা এভাবে এক পাশ থেকে খেয়েছে কিসে। এই ঘটনার পর রহিম চাচা অনেক ভেঙে পড়েন। রহিম
রহিম চাচার স্ত্রী সহ তার পরিবারের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। ছেলের এই মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। ঘটনাটা এখানে শেষ হলেও পারত, কিন্তু এর চেয়েও ভয়াবহ কিছু তার জন্য অপেক্ষা করছিল। রহিম চাচার বড় ছেলে মারা যাবার মাসখানেক পরে তার ছোট ছেলেকে অনেক চোখে চোখে রাখা হচ্ছিল, যাতে কোনোভাবেই সে নদীতে না যেতে পারে। কিন্তু 3-4 মাস পর সব স্বাভাবিক হলে একদিন রহিম চাচা ছোট ছেলেকে নিয়ে রহিম চাচা বাজারে যান। মাঠে কাজ করে বাজারে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায়। বাজারে যাবার পর রহিম চাচা তার ছোট ছেলেকে জিলাপি কিনে দেয় এবং এশার নামাজ পড়ে বাসায় ফেরে। কিন্তু সবই ঠিক ছিল। হঠাৎ ওই দিন রাতে রহিম চাচা আবারও স্বপ্নে দেখেন এক লোক তাকে বলছে, তোর জীবন শেষ হয়ে যাবে। এই লোকটা আর কেউ নয়, সেই লোক যাকে তিনি তার বড় ছেলে মারা যাবার আগে স্বপ্নে দেখেছিলেন। সেই লোকটা বলতে থাকে, তোর বড় ছেলেকে খেয়েছি, ছোটটাকেও খাবো। এই ঘটনার পরদিন সকাল থেকে রহিম চাচার ছোট ছেলে হঠাৎ রক্ত বমি শুরু করে দেয়। গায়ে ভীষণ জ্বরও ওঠে আর দরজার দিকে তাকিয়ে বলতে থাকে, ও আসছে, আমাকে নিতে আসছে, আমাকে যেতে দাও। কিন্তু রহিম চাচা বা অন্য কেউ কাউকে দেখতে পায় না। এবার রহিম চাচার আর বুঝতে বাকি থাকে না যা ঘটনা ঘটছে তা স্বাভাবিক কোনো কিছু নয়। তাই তিনি দেরি না করে একজন আলেমের শরণাপন্ন হন। তারপর আলেম পানি পড়া সহ অনেক কাজ করেন। এরপর এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি যা বলেন তা শোনার জন্য রহিম চাচা মোটেও প্রস্তুত ছিলেন না। তার বড় ছেলের মৃত্যুর আর ছোট ছেলের এই অবস্থার পেছনে তার ভাই আর ভাইয়ের বউ দায়ী। রহিম চাচার বাবা তার সম্পদের অংশ রহিম চাচাকে দেওয়ার কারণে রহিম চাচার ভাই অনেক শক্তিশালী জিন দিয়ে রহিম চাচার বড় ছেলেকে মেরে ফেলেছে। আর স্বপ্নেও রহিম চাচা ওই জিনকেই দেখেছিল। আর যদি রহিম চাচা আর একদিনও দেরি করত, রহিম চাচার ছোট ছেলেও মারা যেত। পরে ওই আলেমের সাহায্য নিয়ে আল্লাহর রহমতে রহিম চাচা ও তার পরিবার এই অবস্থা থেকে মুক্তি পায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আসলে এই ঘটনাটি ভালো। একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে আমি ঘটনা পাঠাই কিন্তু ঘটনা সিলেক্টেড হয় না। দেখুন, অনেকেই ঘটনা পাঠায়, ঘটনা সিলেক্টেড হয় না, কিন্তু আবার পাঠানোর পরে কিন্তু যেটা ভালো হয় সেটা কিন্তু আমরা সিলেক্ট করি। আমাদের প্রথম স্টোরিও সেরকম একটা স্টোরি, যেটা একজন পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তার ঘটনা আগে কয়েকবার তিনি পাঠিয়েছেন, সিলেক্টেড হয়নি, কিন্তু তারপরে আমরা সিলেক্ট করেছি। তো এইভাবে আমি এই জন্যই বলবো যে আপনার ঘটনা সিলেক্ট না হলে একেবারেই হতাশ হবেন না। আপনি জাস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘটনা পাঠাতে থাকতে হবে এবং ভালো হলে ডেফিনেটলি উইল শেয়ার ইট উইথ আওয়ার লিসেনার্স। এবং সেই জন্য আপনি সবসময় প্রস্তুত থাকবেন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা চলে যাব পরের ঘটনা। তবে তার আগে দিয়ে যাব আপনাকে ইমেল অ্যাড্রেস, which is russell.booth.com@gmail.com। চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং লিসেনাররাও ভালো আছে। আমি আপনার প্রোগ্রামগুলো 7 বছর ধরে নিয়মিত শুনি, কিন্তু কখনো কোনো ঘটনা পাঠানো হয়নি। তবে আজকে একটি ঘটনা সবার সাথে শেয়ার করছি। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। সঙ্গত কারণে আমি আমার নামটি প্রকাশ করছি না। এটি 1995 সালের একটি ঘটনা। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সে সময় পুরান ঢাকায় আমাদের নিজেদের দুটি কারখানা ছিল, কিন্তু বাড়ি ছিল ঢাকার ডেমরায়। কারখানা দুটি আমার বাবা আর দাদা দুজন মিলে পরিচালনা করত। মাঝে মাঝে কাজের অর্ডার খুব বেশি থাকলে সব কাজ শেষ করে তাদের বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যেত। একদিন কাজ শেষ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। খুব বেশি রাত হয়ে গেলে তারা কারখানাতেই থাকতেন। কিন্তু সেদিন বাবা ঠিক করলেন বাড়িতে চলে আসবেন। সে সময় আমার মায়ের গর্ভে ছিলাম আমি। তাই দাদা নিষেধ সত্ত্বেও বাবা এক প্রকার দাদার কথা না শুনে একাই রওনা দিলেন। বলে রাখা ভালো, সে সময় এখনকার মতো সবকিছু উন্নত ছিল না। অনেক রাস্তায় আলোর ব্যবস্থা ছিল না এবং রাতে কোনো গাড়ি পাওয়া যেত না, ফলে হেঁটেই আসতে হতো এবং অধিকাংশ রাস্তাঘাট ছিল কাঁচা। বিশেষ করে সে সময় ডেমরা এলাকায় ছিল একদম অজপাড়াগা। রাস্তার চারিদিকে শুধু ধান খেয়ে তার ডোবা নালা ছিল। অনেক দূরে দূরে কিছু বাড়িঘর ছিল। সে সময় নাকি প্রায় সময়ই দাদা আর বাবা রাতে বাড়িতে ফেরার পথে ধান ক্ষেতের আইলে মানুষের লাশ পড়ে থাকতে দেখত এবং তারা লাশ ডিঙিয়ে আসতো। পরে জানা যেত অন্য কোথাও কাউকে মেরে এখানে ফেলে রেখে গিয়েছে। তো আমার বাবা
বাবা টর্চ লাইট হাতে হেঁটে আস্তে আস্তে সায়দাবাদ রেল লাইনটা ক্রস করবে, ঠিক তখন হঠাৎ তার টর্চ গিয়ে পড়ল একটি লাশের ওপর। তিনি দেখতে পেলেন একটা কাটা লাশ রেল লাইনের ওপরে পড়ে আছে। লাশের বডি থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। তিনি লাশটা দেখার পর প্রচন্ড ভয় পান, যেহেতু সেখানে কোন রকম মানুষজন ছিল না, সবকিছু নিস্তব্ধ আর অন্ধকার ছিল। তাই একা জীবনে প্রথমবারের মতো রেল লাইনে মাথা কাটা লাশ দেখে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ভয়ে কিছুক্ষণ তিনি থ হয়ে দাঁড়িয়ে থাকার পরে দোয়া কালাম পড়ে আস্তে আস্তে সামনে এগুতে থাকেন। কিন্তু 4-5 মিনিট হাঁটার পর তিনি হঠাৎ খেয়াল করেন পেছনে কেউ ঠিক তার হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তিনি পা ফেললে পেছনেও পা ফেলা হচ্ছে। তিনি কোনো মানুষ ভেবে সাহস করে পেছনে তাকিয়ে টর্চ লাইট ধরলে দেখতে পান তার 2-3 হাত দূরে রেল লাইনে কাটা পড়া সেই লাশের বডিটা দাঁড়িয়ে আছে। বডিটার কোনো মাথা ছিল না এবং সেটা কাটা গলা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছিল। সেটা দেখার পর তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তার খুব ইচ্ছে করছিল দৌড়ে লাশটার কাছ থেকে পালিয়ে যেতে, কিন্তু তিনি এক পাও নড়তে পারছিলেন না। ভয়ে তিনি কাঁপছিলেন, তার পুরো শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখন তার হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। তিনি ভাবছিলেন এই বুঝি তিনি মারা যাবেন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে তিনি আল্লাহর নাম নিয়ে শরীরের সব শক্তি দিয়ে খুব জোরে একটা দৌড় দিলেন। দৌড়ানোর সময় তিনি খুব জোরে জোরে দোয়া কালাম পড়ছিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যাত্রাবাড়ি চলে আসেন এবং সেখানে একটা লেগুনা দেখতে পান। এত রাতে এখানে গাড়ি পাওয়ার কথা না, কিন্তু তিনি লেগুনার কাছে গিয়ে ড্রাইভারের সাথে কথা বলার পর জানতে পারল ড্রাইভার ডেমরা যাবে গ্যারেজে গাড়ি রাখতে। ড্রাইভারের বাড়িও সেখানে। তিনি কোনো কথা না বলে লেগুনায় ড্রাইভারের পাশের সিটে উঠে বসেন। ওঠার পর গাড়ির দরজার জানালা দিয়ে চোখ পড়তেই তিনি দেখলেন সেই লাশটি কিছুটা দূর থেকে আস্তে আস্তে গাড়ির দিকে আসছে। তিনি ড্রাইভারের দিকে তাকালে ড্রাইভারও তার দিকে তাকিয়ে কোনো কথা না বলে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। তিনি গাড়িতে থাকা ম্যাচটি নিয়ে দ্রুত একটার পর একটা ম্যাচের কাঠি জ্বালাতে থাকেন এবং দুজনেই এক প্রকার চিৎকার দিয়ে দোয়া কালাম পড়তে থাকেন। তখন বাসের পুল আসলে বাবা নেমে যান এবং ড্রাইভার তাকে নামিয়ে দ্রুত চলে যান। গাড়ি থেকে নেমে পেছনে তাকিয়ে তিনি দেখতে পান সেই লাশটি ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে। বলে রাখা ভালো, সেই সময় বাঁশের পুল ব্রিজটা ছিল বাঁশের তৈরি আর বাঁশগুলো ছিল ভাঙা, ফলে অসাবধানতায় দিনের বেলায়ও যে কেউ নিচে পড়ে যেতে পারে। তিনি মনে মনে ঠিক করলেন পেছনে তাকাবেন না আর তাকে যে কোনোভাবেই বাড়িতে পৌঁছাতে হবে। তিনি জোরে জোরে দোয়া কালাম পড়তে পড়তে চোখ বন্ধ করে একটা দৌড় দিলেন। দেখলেন তিনি বাঁশের ব্রিজটা পার হয়ে গিয়েছেন। ব্রিজটা পার হওয়ার পর ধান ক্ষেতের মাঝে আইল দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে আসতেই তিনি শুনতে পান কেউ খুব ভারী রাগী গলায় তাকে পিছন থেকে হুঙ্কার দিয়ে জানাচ্ছে যে আজকের মতো তাকে ছেড়ে দেয়া হলো বা এরকম কিছু একটা। এটা শোনার পর তিনি টিনের দরজায় জোরে জোরে কয়েকটা বাড়ি দিয়ে ডাক দেওয়ার পর সেন্সলেস হয়ে যান। এই ঘটনার পর তার অনেক জ্বর আসে এবং বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। আমার দাদা তাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেলে ইমাম সাহেব বাবাকে পড়া পানি আর তাবিজ দেন আর রাতের বেলা কখনো আসতে নিষেধ করেন। এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই জানে মুহূর্তগুলো কত ভয়ঙ্কর। এই ছিল ঘটনা এবং আমি আশা করব যে আপনারা বেশি বেশি করে অডিও ক্লিপ পাঠাবেন, বেশি বেশি করে লেখা পাঠাবেন। না হলে যেটা হবে সেটা হচ্ছে আসলে এই প্রোগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উড বি ভেরি ডিফিকাল্ট। সো আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকলাম। আরো একবার জানিয়ে দিই, russell.booth.com@gmail.com এইটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এবং এই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, জানি সবসময় আপনি ভালোর দলে, তাই নিশ্চয়ই ভালো আছেন। আমি 2012 সাল থেকে আপনাকে শুনছি। যেহেতু তখন 4র্থ শ্রেণীতে ছিলাম তাই নিয়মিত শোনার সুযোগ হতো না। 2016 থেকেই আপনাকে নিয়মিত শুনছি। এর আগে আমি 2টো স্টোরি পাঠিয়েছিলাম, হয়তো আপনার পছন্দ হয়নি। সেটা একদমই আপনার ব্যাপার। যাই হোক, সেটা নিয়ে আক্ষেপ আর নাই বা করলাম। যদি আজকের ঘটনাটি পড়ে শোনান চিরকৃতজ্ঞ থাকব। বলছিলাম দীপ্ত, সিলেট থেকে। আজকের ঘটনাটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ঘটনাটি আমার এক কাজিনের মুখ থেকে শোনা। তিনি শুনেছিলেন তার ঢাকার অফিসের এক সহকর্মীর কাছ থেকে এবং
মালিকের নামও রাসেল। আমি সেই রাসেল ভাইয়ের মতো করে শোনাচ্ছি আপনাকে, ভালো লাগলে পড়ে শোনাবেন। সরাসরি চলে যাচ্ছে ঘটনায়। ঘটনাটি বেশ বড়, চেষ্টা করছি যতটা সম্ভব সংক্ষিপ্ত করে লেখার। শব্দ চয়ন এবং বানানে ভুল থাকলে সে ত্রুটি মার্জনা করবেন। আমরা 3 ভাই, আমি দ্বিতীয়। ঘটনাটি ঘটে 2013 সালে, যখন আমার বড় ভাইয়ের সবেমাত্র বিয়ে হয়েছে। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম এবং আমার ছোট ভাই রাজীব ক্লাস 9-এ পড়ে। আমার এবং ভাইয়ার চেয়ে আমার ছোট ভাই রাজীবের বয়সের পার্থক্য যেহেতু অনেক বেশি, তাই সে আমাদের পরিবারে সবার কাছে ভীষণ আদরের। 2013 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর প্রায় 2 মাস পরে, পহেলা বৈশাখের 3-4 দিন পরেই আমার ভাইটি খুব রহস্যজনকভাবে মারা যায়। সেদিন রাত 8টার পরেও আমাদের কাছে বায়না করলো যে ওর এক বন্ধুকে নিয়ে নাইট শোতে সিনেমা দেখতে যাবে। আমরা সবাই আপত্তি করছিলাম, কিন্তু ওর জেদের কারণে হার মানতে বাধ্য হলাম। নাইট শো দেখে ফেরার পথে ওর বন্ধুর বাড়িটা আগে পড়ে, তাই বন্ধুটি আগে বাসায় চলে যায় এবং প্রায় 10 মিনিটের পথ ওর একা একা হেঁটে আসার কথা ছিল। আমরা সবাই ভয় পেতে শুরু করি, কারণ রাত 3টা বেজে যাবার পরেও সে বাসায় ফেরেনি। তারপর আমি এবং বাবা অন্ধকার রাতে বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমরা যা আবিষ্কার করি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাসার কাছাকাছি একটা কবরস্থানের প্রাচীর সংলগ্ন একটি বড় আম গাছে রাজীবের ঝুলন্ত দেহ ঝুলে আছে। তার পোস্টমর্টম করানো হয় এবং তাতে ধরা পড়ে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তাকে গাছে ঝুলিয়ে দেয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবে আমাদের সবার সন্দেহ ওই বন্ধুটির ওপরে পড়ে, কিন্তু ওদের হাউজিং কমপ্লেক্সের সিঁড়িঘরের সিসি ক্যামেরার ফুটেজ ক্লিপে দেখা যায় যে 12টার দিকে সে বাসায় ঢুকে পড়ে এবং এরপর কোথাও বের হয়নি। কাজেই এক্ষেত্রে তার বিরুদ্ধে লিগালি স্টেপ নেবার কোনো অপশন ছিল না। তাই এই ঘটনা নিছক একটা দুর্ঘটনা মনে করে তার জানাজা ও কবর দেয়া হয়। পরে আস্তে আস্তে পুরো বিষয়টি স্বাভাবিক হয়ে গেলে বাবা বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তিনি তখনও মনে মনে ভাবছিলেন তার ওই বন্ধুটি তার ছোট ছেলেকে প্রতিহিংসাবশত খুন করেছে। আমাদের পরিবারের সবাই ঘটনাটি মেনে নিলেও বাবা কোনোদিন তাকে ক্ষমা করতে পারেননি। রাজীব বাবার খুব আদরের হওয়ায় বাবা শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন দেশের আইনে যখন কিছু করার নেই, তিনি নিজের হাতে ওকে সাজা দেবেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তিনি গোপন একজন তান্ত্রিকের খোঁজ করতে থাকেন এবং একজন কালো জাদুকরের সন্ধান পেয়ে যান। এই তান্ত্রিকের কাছে তিনি তার সব ঘটনা খুলে বলেন এবং তার এখানে আসার কারণটা উল্লেখ করেন। সবকিছু শুনে তান্ত্রিক বাবাকে আশ্বাস দেন, তবে তিনি শর্ত দেন যে তাকে 5,000 টাকার দক্ষিণা দিতে হবে। তিনি যেমন করে বলবেন বাবা ঠিক তেমন ভাবেই সবকিছু করবেন, এটাই হচ্ছে নিয়ম। সামান্য অন্যথা হলেই সব বিফলে যাবে এবং বাবা জেনে শুনে অন্যের ক্ষতি করছেন, সেজন্য বাবাকেও ক্ষতিপূরণ দিতে হবে। কি ক্ষতিপূরণ সেটা তিনি পরে জানাবেন। বাবা সেই লোকের প্রতিটি শর্ত মেনে নেন। পরের দিন তিনি দক্ষিণা দিয়ে যান এবং তান্ত্রিক ওই দিন রাত 1টার সময় তাকে কিছু জিনিস নিয়ে আবার আসতে বলেন। যা যা আনতে বলেন সেগুলো হলো যে আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল, সেই গাছের একটি ডাল, রাজীবের কবরের এক মুঠো মাটি, কবরস্থানের পুরনো লাশ থেকে একটা খুলি, একটা লোহার টুকরো এবং বড় একটি আস্ত রসুন। তিনি বলেন যে তুই যখন কবর খোঁড়াখুড়ি করবি তখন তোকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তুই কোনো দিকে তাকাবি না, কোনো কিছুর তোয়াক্কা করবি না, তাতে করে তোর প্রতিশোধ তুই নিতে পারবি না। সেদিন আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সেদিন সারা দিনে আমাদের ওপর দিয়ে খুব ধকল গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 12:15টার দিকে উনি কোদাল হাতে চুপিসারে বেরিয়ে যান এবং ঘর থেকে একটা রসুন এবং লোহা নিয়ে যান। পরবর্তীতে তিনি আম গাছের ডাল ও মাটি জোগাড় করে ফেলেন। তখন তিনি একটি পুরনো কবরের মাটি খুঁড়তে শুরু করলেন। ঠিক তখনই কবরস্থানের প্রাচীরের ভেতরে প্রচুর ঝড় বৃষ্টি এবং বাজ পড়া শুরু হলো। কবরস্থানের চারিদিক থেকে ওনার নাম ধরে অনেকে ডাকাডাকি শুরু করলেন এবং বাতাস বইতে থাকে, যে বাতাসের ঘূর্ণিতে উনি মাটিতে পড়ে যান। বাবা ভীষণ ভয় পান, কিন্তু বাবা উঠে
নাড়িয়ে কোনো কিছু তোয়াক্কা না করে সফলভাবে খুলি বের করে আনেন এবং রাত 1টার মধ্যেই ওই তান্ত্রিকের কাছে পৌঁছে যান। তিনি ঘরে ঢোকা মাত্রই তান্ত্রিকের গমগমে গলার স্বর শুনতে পান। আমি জানতাম তুই পারবি, আয় এগুলো নিয়ে ভেতরে আয়। বাবা কাঁপতে কাঁপতে এগুলো নিয়ে ওনার কাছে যান এবং তান্ত্রিক বলে, তোকে আরো একটা কাজ করতে হবে। আমি এখন এগুলো মন্ত্র পড়ে একটি বাক্সে ভরে দেব। এই বাক্সটা নিয়ে তোকে ফজরের আজানের আগেই যে বাড়ির ছেলেকে তুই কালো জাদু করতে চাস তার বাড়ির 25 হাত আশেপাশের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। যদি রেখে আসতে পারিস তবে 1 রাতের ভেতরেই তোর উদ্দেশ্য হাসিল হবে। যদি না পারিস তবে তোর কপালে খারাপ কিছু আছে। কাল রাতে আবার আসবি। বাবা কোন রকমে ফজরের আগে একটা হাউসিং এর ভেতরে পুঁতে আসেন। পরদিন মাঝরাতে বাবা যখন তান্ত্রিকের কাছে যান তখন তান্ত্রিক বাবাকে যা বলেন তা শোনার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। সেদিন তান্ত্রিক বাবাকে বলেন যে তুই জেনে শুনে কালো জাদু ব্যবহার করে একজন নির্দোষ ছেলের ক্ষতি করেছিস, তাই তোকেও এর মাসুল দিতে হবে। তোর বড় ছেলে অথবা মেজো ছেলের যে কোনো একটি অঙ্গ আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে বাবা চমকে ওঠেন এবং তখনই তান্ত্রিকের কাছে কিছু বলতে যাবেন সে সময় তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সত্যি তিনি ভয় পেয়ে যান। তান্ত্রিক তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা তখনই নিজের ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে রাজীবের বন্ধুর বাড়িতে যান। তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করেন সেই বন্ধুটির শরীরে অসম্ভব জ্বর। তিনি বাড়ির লোকদের কাছে সবকিছু জানতে পারেন এবং সেই সাথে তিনি নিজের ঘটনাগুলো খুলে বলেন আর অনুতপ্ত হয়ে ক্ষমা চান। সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরবেলা একজন কবিরাজকে আনা হয় এবং তিনি সবকিছু শুনে বলেন যে ওই তান্ত্রিক শয়তানের উপাসক এবং ভীষণ শক্তিশালী। তার পালিত একটি বদ জিনি আপনার ছোট ছেলেকে একা পেয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। আপনি নিজেও দৈবক্রমে সেই একই তান্ত্রিকের শরণে আসেন এবং সেই তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে, যার উদ্দেশ্য ছিল সেই একই বদজিনকে লেলিয়ে দিয়ে এই ছেলেটিকে এবং আপনার আরেকজন ছেলের প্রাণ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করা। পরবর্তীতে তিনি বাড়ি খুঁড়িয়ে ওই বাক্সটি বের করেন এবং বাবাকে নিজের হাতে এটি নদীতে ফেলে দিয়ে আসতে বলেন। ফেলে আসার পর তিনি বাবাকে দোয়া দুরুদ শিখিয়ে দেন এবং বাড়িটি বন্ধ করে দেন। কিন্তু বাবার কর্মফল তখন শেষ হয়নি। সেই কবিরাজ বাবাকে এবং ওই বন্ধুর বাবাকে নিয়ে একটি অন্ধকার বদ্ধ ঘরে ওই জিনের সাথে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু সেই জিন বলে সে যাবে না, কিন্তু সে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে বলে আমাকে ওনার বড় ছেলে কিংবা ছোট ছেলের কোনো একটা অঙ্গ সাথে করে নিয়ে যেতেই হবে। আমি আমার ওয়াদা ভাঙতে পারবো না। এই কথা শুনে বাবা ডুকরে কেঁদে ওঠেন এবং কাঁদতে কাঁদতে মিনতি করেন যে এর কোনো সুরাহা করা যায় কিনা। বাবা সেই জিনকে বলেন যে তিনি যা চাইবেন বাবা তাকে তাই দিবেন, তাই করবেন। তখন জিন বলেন তাহলে তোর বাম হাত এবং বাম পা আমি নিয়ে যাব, তার বিনিময়ে তোর 2 ছেলের কোনো ক্ষতি হবে না। আমাদের ভালোর জন্য বাবা শর্তে রাজি হন এবং তারপর থেকে বাবা প্যারালাইজ। এদিকে বাবার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকি আমরা। সেদিন সন্ধ্যার পর রাজীবের বন্ধুর বাড়ির লোকেরা হুইল চেয়ারে করে বাবাকে বাসায় পৌঁছে দেন। বাবা আমাদের সব ঘটনা খুলে বলেন এবং আবারও তাদের কাছে ক্ষমা চান। তারা সত্যিই ভালো মানুষ হওয়ায় বাবাকে তারা ক্ষমা করে দেন। এরপর সেই বন্ধু অসুস্থ হয়ে ওঠে এবং বাবাকে বাকি জীবন প্যারালাইজড হয়ে থাকতে হয়। আর 3 বছর প্যারালাইজ থাকার পর বাবা আমাদের ছেড়ে 2016 সালে চলে যান। সবার কাছে আমরা বাবার জন্য দোয়া প্রার্থী, কারণ শেষমেশ উনি নিজের ভুল বুঝতে পেরে তার প্রায়শ্চিত্ত করেছিলেন। এই ছিল অন্য আরেক রাসেল ভাইয়ের জীবন ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। আশা করি আপনি পড়ে শোনাবেন। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তবে জানানোর অনুরোধ রইল। আর আমার জানা আরো কিছু ভৌতিক ঘটনা রয়েছে, যদি আপনি বলেন একে একে নিশ্চয়ই পাঠাবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। .com দীর্ঘজীবী হোক দীপ্ত সিলেট। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং ইমেল অ্যাড্রেস দিয়েছেন। থ্যাংক ইউ দীপ্ত, চমৎকার এই ঘটনাটির জন্য। এবং আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে পরবর্তীতে আরো ঘটনা পাবো। কি এক অদ্ভুত পরিণতি দেখুন, মানুষের ক্ষতি করতে গেলে
আসলে আমি অনেক জায়গাতেই শুনেছি যে ব্ল্যাক ম্যাজিশিয়ান বা যাই বলেন, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ব্যবহার করবে। অনেক সময় এরকম হয় যে আপনার ফ্যামিলির পুরো ডিটেলস নিয়ে কোনো কাজ করতে গিয়ে আপনাকেই ক্ষতির মুখে ফেলে আপনার কাছ থেকে অর্থ আদায় করবে। এই ধরনের পরিস্থিতির যেন সম্মুখীন আমরা কেউ না হই, আমরা যেন এই ধরনের ফাঁদে পা না দেই, সেই অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে। এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারাও ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা সকলে ভালো তলে আছেন। বরাবর মতন আপনাদের সামনে নতুন আরেকটি ঘটনা নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আশা করি আপনাদের ঘটনাগুলি ভালো লাগবে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 12 বছর আগে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমাদের গ্রামে একটা পুরনো পুকুর ছিল, নাম ছিল জমিদার পুকুর। সে পুকুরে ঘিরে অনেক গল্প প্রচলিত ছিল। অনেকে জানে কতটা সত্য আর কতটা মিথ্যা। তবে সবাই একটা কথা বলতো, পুকুরের দক্ষিণ পাশে ছিল বিশাল গাছ, বিশাল আম বাগান গাছ, জিনের আস্তানা বলে সবাই চিনত। পুকুরের পাশে একটা সীমানা ছিল যেখানে ঝোপঝাড়, কচুরিপানা আর একটা বিরাট পুরনো আম গাছ। আম গাছটা তলায় দিনের বেলাতেও দুপুরে অন্ধকার থাকে। এই গাছটা ঘিরে অনেক ভয়ানক কথা প্রচলিত ছিল। কারো সাহস হতো না সন্ধ্যার পর ওই দিকটা যেত। একদিন সন্ধ্যায় একটু পর আমি আর আমার চাচাতো ভাই জোবাইয়ের পুকুরের পানি গতিপথ বন্ধ করতে যাই। ওই দিনে বেশ বৃষ্টি হয়েছিল আর আমাদের কাজ ছিল পুকুরের একটা দিক বন্ধ করে দেওয়া, যাতে অতিরিক্ত পানি জমিতে না চলে যায়। আমাদের হাতে ছিল ব্যাটারি টর্চ। আমরা যখন পুকুরের দক্ষিণ সীমানায় পৌঁছালাম তখন টর্চটা হঠাৎ করে নিভে গেল। আমি ভাবলাম ব্যাটারি শেষ, আবার জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু চললো না। ঠিক তখন জোবাইয়ের গলায় আওয়াজ পেলাম, একদম ঠান্ডা স্বরে বলল, ভাই ওই দেখ, গাছের নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে, দেখোস না? আমি হঠাৎই ভয় পেয়ে গেলাম। আধারের মধ্যে আবছা দেখতে পেলাম একটা কালো আকৃতির কিছু দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বলতে যাব, ঠিক তখনই সে ছায়াটা একটু একটু করে আমাদের দিকে আসতে লাগলো। জিনটার গায়ে কাপড় ছিল না, পুরো শরীর ঘাড় মেঘের মতো ধোয়ার ঢাকা। চোখ দুটো জল জল করছিল লাল রঙে, একদম গাছের গোড়া থেকে ধোয়ার মতো উঠে আসছিল যেন। সে আমাদের এক দৃষ্টিতে তাকিয়েছিল, শরীরে নাড়াচড়া করছিল না, কিন্তু বাতাস যেন ধীর ধীর ভারী হয়ে উঠছিল। জুবাইর ভাই আমার হাত চেপে ধরে বলল, চল এখান থেকে চল যাই, এখানে থাকাটা মোটেও ভালো করে নয়। এটা সাধারণ কিছু নয় রে, এটা মানুষ নয়, এটা জিন। আমরা দৌড়ে বাড়ির দিকে ছুটে গেলাম। পিছনে তাকাতে সাহস পাইনি। পিছনে দেখি আম্মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেন আগে থেকে কিছু টের পেয়েছিল। রাতে আমি ঘুমাতে পারিনি। হঠাৎ করেই জ্বর উঠে আমার। 3 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। কেউ কিছু বুঝতে পারেনি, একমাত্র আমার দাদি বলল, এটা পুকুরের পাড়ের জিনের আসর। ওই জিনটা ওই আম গাছের তলায় থাকে। সন্ধ্যার পর গেলে এরকমই হয়। তারপর থেকে আমাদের পরিবারে অজানা এক নিয়ম চালু হয়, সন্ধ্যার পর কেউ যেন জমিদার পুকুরের দক্ষিণ পাশে না যায়। এই ঘটনাটি আমি কোনো গল্প থেকে বানাইনি, এটা আমার দেখা
অনুভব করা, আজও সেই ঘটনাটি আছে, আজও পুকুরটা আছে, আজও সেই গাছটি আছে। তবে আমরা আর কেউ সন্ধ্যার পর ওইদিকে যাইনি। এই ছিল আমার প্রথম ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি আপনাদের ঘটনাগুলি ভালো লাগে অবশ্যই আমি উপকৃত হব বলতে কি, ঘটনাগুলো যে কালেক্ট করা হয় এখান থেকে যে আপনাদের সাথে শেয়ার করা, যদি আপনারা ঘটনা শোনেন তারপর যে ভালো একটা রিভিউ দেন তাহলে আমরা খুবই উৎসাহী পাই ঘটনা কালেক্ট করার জন্য। তবে যাই হোক, আবারও আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করছি, আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যদি ঘটনাগুলি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর বেশি কথা বলবো না, চলে যাচ্ছি ঘটনায়। আশা করি ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে করছি। আশা করি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার জীবনে ঘটে যাওয়া আরেকটি ভয়ঙ্কর এবং রিয়াল ঘটনা। এটি ঘটেছিল আমাদের গ্রামের কবরস্থান পাশে। সেই পুরনো তালাবদ্ধ করা ঘরটি, যার কথা ছোটবেলা থেকেই শুনে এসছি। আজ জানবো নিজের চোখে দেখা ভয়ঙ্কর ঘটনা এই পুরনো ঘর নিয়ে। ঘটনাটি ঘটে চাঁদপুরে মতলবের একটি গ্রামে। আর যার সাথে ঘটে তার নাম রিফাত, আর তার চাচাতো ভাই মামুন, আর তার বড় চাচা শফিক চাচার সাথে। মূল ঘটনা আছে, ঘটনাটা আজ থেকে প্রায় 8 বছর আগে। শীতকাল ছিল, কার্তিক মাস, চারপাশে কুয়াশায় জমে থাকতো। তখন আমি এসএসসি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিলাম। কবরস্থানের পাশে ছিল আমাদের বাড়ির পুরনো একটা মাটির ঘর। আগে যেখানে দাদু থাকতেন, ওনার মৃত্যুর পর ঘরটা ফাঁকা পড়েছিল কবরস্থানে। আর ওই ঘরের মাঝে ছিল মাত্র 5টা নারকেলের গাছের দূরত্ব। আমরা সবাই জানতাম ওই ঘরের সামনে সন্ধ্যার পর যাওয়া মানে অশুভ কিছুকে আমন্ত্রণ করা। যদিও সকালের দিকে জায়গাটা খুবই শান্ত, কিন্তু রাতে নামলেই কেমন এক ধরনের ভারী নীরবতা নামে চারপাশে। এক রাতে চাচা হঠাৎ আমাদেরকে ডাকলেন, রিফাত, এই মামুন, চল ওই পুরনো তালাবদ্ধ করা ঘরটাতে যেতে হবে। একটা জিনিস দরকার আছে, একটা কাগজ আনতে হবে, আমাদের মূল্যবান একটি কাগজ। আমি আর আমার মামুন ভাই দুজনে একটু থমকে গেলাম। রাতে তখন প্রায় 9টা। আমি ভাবলাম, চাচা, ওই ঘরে তো কেউ যায় না রাতে। চাচা বললেন, ভয়ের কিছু নেই, আমি আছি তো তোদের সাথে। আমরা 3 জনে একটা টর্চ হাতে বের হলাম। ঘরের কাছে পৌঁছাতেই আমার গায়ে লোম খাড়া হয়ে গেছিল। টর্চে আলোয় দেখলাম কবরস্থানের ভিতরে একটা কোণায় একটা কবরের পাশে কেউ যেন বসে আছে। কালো আলো ফেলতেই কিছু নেই। চাচা বললেন, চোখের বল, আলো ছায়া এমনই হয়। কিন্তু আমি জানতাম এটা ছায়া নয়, কারণ তখনও বাতাস ছিল না, গাছের পাতাও নড়ছিল না। ঘরের তালা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে পুরনো কাঠের আলমারি, মাটির পাত্র আর একটা লোহার খাট। হঠাৎ চাচা বললেন, আচ্ছা তোরা এখানে দাঁড়া, আমি ভিতর থেকে কাগজটা নিয়ে আসি। চাচা ভিতরে যাওয়া মাত্র ঘরের দরজাটা হঠাৎ করেই ঠাস করে বন্ধ হয়ে গেল। আমি ছুটে গিয়ে দরজা ঠেললাম। তালা দেওয়া নয়, কিন্তু দরজাটা সামান্যটুকুও লড়ছিল না। কিন্তু ভিতর থেকে চাচার গলা শুনতে পারছিলাম না। মামুন ভাই ভয়ে কাঁপতে কাঁপতে কবরস্থানের দিকে তাকিয়ে বলল, রিফাত, দেখ, ওখানে আবারও কেউ দাঁড়িয়ে আছে, তুই দেখতে পারছিস? আমি তাকিয়ে দেখলাম একটা লম্বা কালো রোদ পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা নেই। ধোঁয়াশার মতো দৌড়াচ্ছে চারপাশে। আমরা দুজনে পিছনে ছুটে এলাম। এর 10 মিনিট পর চাচা নিজেই দরজাটা খুলে বের হলেন। ওনার মুখে সাদা হয়ে গিয়েছিল, কিন্তু বলছেন না কিছু। পরের দিন বললেন, ঘরের ভিতরে আমি বুঝিনি ঠিক কি হয়েছিল, তবে আমার মনে হচ্ছিল কেউ আমার কানে কেউ ফিসফিস করছিল।
পরে আমাদের দাদির মুখে শুনলাম গোটা এক সময় জিনেদের ভিতর জিনেদের যাতায়াত চলাফেরা করার জন্য একটা বিশেষ পথ। দাদু রাত্রেবেলায় একা থাকতেন আর একদিন গ্রামের মধ্যে মারা যান, ওই ঘরের মধ্যে মারা যান। তারপর থেকে ঘরটা বন্ধ হয়ে রয়েছে। এখন সেই ঘরটা রয়েছে দরজা তালা, কেউ আর রাতের বেলা কবরস্থানের ওই পাশে যায় না। আপনাদের যদি এমন কোনো কবরস্থানের ঘটনা, কেন্দ্রিক ঘটনা থাকে জানাতে পারেন আমাদেরকে। স্ক্রিনে দেওয়া জিমেলটিকে আপনি যদি আমাদের ঘটনা পাঠান তাহলে আমাদেরকেও ঘটনা কালেক্ট করতে কষ্ট হবে না। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করি আপনাদের ভালো লাগবে, আশা করি সত্যি আপনাদের ভয় রাজ্যে নিয়ে যাবে। তো আমি এখন আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। আর যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় বন্ধুরা, সবাইকে সালাম। আশা করি ভালো আছেন। আমি ঠিক আগের মতনই আছি, একটু ভাবনার ভিতরে আছি। আজকের ঘটনাটি শেয়ার করেছি অনেক ভেবেচিন্তে, কারণ এই ঘটনাটি এখনও আমার স্মৃতিতে জ্বলজ্বল করে। আর মাঝে মাঝে রাতে একা নদীর ধারে দাঁড়াতে গেলে আমার গায়ে কাঁটা দেয়। এই ঘটনা আমার মামার গ্রামে, নাটোর জেলার বড়াই গ্রামে। ওখানে একটা পুরনো ঘাট আছে, নদীর একদম ধারে একটা ইটের ঘাট, চারপাশে ধান ক্ষেত আর দক্ষিণ দিকে একটা পুরনো পিলার ভাঙ্গা সেতুর ধ্বংসাবশেষ। জায়গাটির নাম চন্দ্রপাড়া ঘাট। সন্ধ্যার পর কেউ আর ওইদিকে যেতে চায় না, কারণ গ্রামের মানুষের বিশ্বাস ছিল যে ঘাটের নিচে জলজ জিন থাকে। আমি এসব বিশ্বাস করতাম না এক সময়, কিন্তু 2016 সালে রমজান মাসের এক রাতে একটা ঘটনা ঘটে গেল যা আমার এই ধারণা সম্পূর্ণভাবে বদলে গেল। আমার বয়স তখন 16। ইফতারের পর মামার ছেলের সাথে গল্প করতে করতে হঠাৎ ও বলল, চল নদীর ঘাটে যাই, একটু ঠান্ডা হাওয়া খাই। আমি রাজি হয়ে গেলাম। হাতে একটা টর্চ ছিল আর আকাশে পূর্ণিমার আলো। ঘাটে গিয়ে দেখি নদীর পানি প্রায় স্থির, শুধু মাঝে মাঝে টুপটাপ শব্দ। আমি ঘাটের একদম কিনারে বসে পড়লাম। মামার ছেলে পানিতে পা ডুবিয়ে বসেছিল। হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম, পানির নিচ থেকে যেন কারো দৃষ্টির মতো কিছু একটা অনুভব করছিলাম। মনে হচ্ছিল ঘাটের নিচে কেউ বসে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এই দেখতো ওই পানির নিচে কিছু কি নড়ছে কিনা? ও বলল, আরে মাছ ছাড়া ওইদিকে কি আবই, ওইদিকে বট গাছে পাতাও পড়ে, হয়তো বল দেখেছিস। কিন্তু আমার মনে অদ্ভুত একটা অস্থিরতা হচ্ছিল। আমি টর্চ জ্বালিয়ে পানির দিকে তাকালাম। পানির ঠিক নিচে ঘাটের শেষ পথ দাপের তলায় এক জোড়া হলদে স্থির চোখ তাকিয়ে আছে সোজা আমার দিকে। আমি ঘাবড়ে গেলাম। মামাতো ভাইকে বললাম, ওখানে কি একটা লোক বসে আছে? ও জোরে হাসতে লাগলো আর বলল, আরে পাগলা, নদীতে লোক আসবে কোথায় থেকে? আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, হঠাৎ ঘাটের নিচ থেকে একটা ধাক্কা, পানিতে চিটকি কিছু একটা উঠে এলো, বিশাল এক ছায়ার মতো, কিন্তু শরীরটা খুবই কালো। মুহূর্তে আমার মামাতো ভাই পানিতে পড়ে গেল। আমি পিছনে ছুটে গিয়ে টর্চ ফেলে দিলাম, কিন্তু চারপাশে এক অদ্ভুত নিস্তবতা। সেই জিনিসটা শুধু বলল, এই জায়গায় আসবি না, আর যদি কোনোদিন দেখি তাহলে জান নিয়ে যেতে পারবে না। ওর গলার আওয়াজ পানির বুদবুদের ভিতর থেকে আসছিল, যেন পানির নিচ থেকে কথা বলছে। আমি চিৎকার করে দৌড় দিলাম। মামাতো ভাই কোনোভাবে উঠে এসে জমে যাওয়ার শরীর কাঁপতে কাঁপতে ও বাড়ি ফিরে। ওর রাতে খুবই জ্বর ওঠে। ও টানা 3 দিন ঘুমাতে পারলো না। ঘুমালে বলে ঘাটের নিচে কেউ ওর পা টেনে নিতে চাচ্ছে পানির নিচে।
আমার মামা পরের দিন এক পীর সাহেবকে নিয়ে এলেন। তিনি বললেন, ঘাটের নিচে একটা জলজ জিন বাস করে। জলজ জিনের আক্রমণ হয়েছে। জলের গভীরে তাকে আপন করে নিয়েছে। সেই জায়গায় মানুষের পা পড়লে সে স্বাভাবিক হয় না, সে জিনের আসরে পড়ে যায়। সেদিনের পর থেকে আজও আমি আর কখনো সেই ঘাটে যায়নি। এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমি আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের এই ঘটনাটি কিছুটা সময় হলো আনন্দ দেবে। আশা করি ভালো লাগবে। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ঘটনা নিয়ে। অ্যান্ড এই ঘটনাটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। প্রিয় বন্ধুরা, আবারও হাজির হলাম একটি ভয়ঙ্কর একেবারে বাস্তব ঘটনা শোনানোর জন্য। এই ঘটনাটি শুনে আপনার গা শিউরে উঠবে। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি ঘটে প্রায় 7 বছর আগে। আমি তখন আমার মায়ের সাথে ফরিদপুরের একটা প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম। গ্রামের নাম বেটিপাড়া। মামা ছিলেন একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। ঈদের আগে ছুটি পেয়ে আমি ওইখানে গিয়েছিলাম বেড়াতে। একটা গ্রামে, ছোট্ট একটা গ্রাম, টিনের ঘর, ধানের ক্ষেত, আর গ্রামের মাঝামাঝি একটা বেশ পুরনো মাজার জায়গাটার নাম গাজীপুরের দরগা। বড় একটা কুরুই গাছের নিচে থাকা ছোট্ট টিনের ঘরের মতো দেখতে। তার সামনেই একটা সাদা পাথরের কবর, আর তার আশেপাশে কয়েকটা পুরনো কবর। মাজারের চারপাশে এক ধরনের ঘন বাতাস যেন সবসময় জমে থাকে। দিনে দিনে ওখানে অনেক মানত দিতে আসে। ধূপ জ্বালায়, কেউ পশু দিয়ে যায় বিরিয়ানি করে খাওয়ার জন্য। কিন্তু কেউ সেখানে রাত কাটায় না, কারণ গ্রামের লোকজন বলে পীর সাহেবের রাতের মেহমান পছন্দ করেন না। এখন একটা কুসংস্কার শুনে আমার কিশোর বয়সের সাহস মাথায় উঠে গেল। আমি বললাম, এক রাতে থেকে দেখি না কি হয়। আমি কি ওইসব বয়ের লোক নাকি? তোমরা যা বলো তাই আমি বিশ্বাস করব। মামা প্রথমে নিষেধ করলেন, আমি জোর করলাম। গ্রামে মুরব্বীরা বলল, এক রাতে থাকবি, থাক, সকালে যেন জীবিত ফিরে আসিস। আমি রেগে গিয়ে রাতে একটি তোষক, একটা কাঁথা আর লেফট নিয়ে মাজারে গেলাম। লোকে বলে পীর সাহেব ভালো মানুষ ছিলেন, রাতে তার রূহ ঘোরাফেরা করে। আমি ব্যঙ্গ করে বললাম, গুরুক, আমি তো ভয় পাই না। রাত 11টা, সব কিছু স্বাভাবিক। আমি কাঁথা মুড়ি দিয়ে মাজারের ঘরের ভিতরে শুয়ে আছি। লেফট নিভিয়ে শুধু বাইরে ধূপের গন্ধ টের পাচ্ছি। রাত 12টা। হঠাৎ মনে হলো কেউ ঘরের বাইরে ধীরে ধীরে পায়চারি করছে। মনে হচ্ছিল খালি গায়ের টুপটাপ শব্দ। আমি কাঁথা নামিয়ে কান পাতলাম। শব্দটা এবার আরো স্পষ্ট হলো। ঘরের জানালা দিয়ে দেখলাম একজন মানুষ মাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু পা নেই। শরীর আছে, ছায়াও আছে, কিন্তু ছায়ার নিচে পায়ের ছায়া নেই। আমি চুপ করে রইলাম। ল্যাম্প জ্বালানোর চেষ্টা করছিলাম। অবাক হয়ে দেখি ল্যাম্প জ্বলছে না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। রাত 1টা। মাজার ঘরের পিছনে দেওয়াল থেকে ঘষাঘষির শব্দ শুরু হলো, যেন কেউ নখ দিয়ে আঁচড় দিচ্ছে। আমি রক্তহীন হয়ে গিয়েছিল। আমার শক্তি কাজ করছিল না। এতক্ষণ মনে হচ্ছিল কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজায় শব্দ, ঠক 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 ঠক।
3বার করা নাড়ার আবার নীরবতা। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? কিছুক্ষণ চুপ থেকে একটা মৃদু গলা যেন গম্ভীর গুহা থেকে ভেসে আসছে, তুমি কি আমার জায়গা দখল করে শুয়ে আছিস? আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না। তুই কেন এখানে শুইলি? আমি চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। রাত 2টা, মনে হলো মাজারের ভিতরে হালকা ধোঁয়ার মতো কিছু ছড়িয়ে পড়ছে, যেন ধূপ নয়, কিছু ভয়ঙ্কর। সেই ধোঁয়ার ভিতর একটা অবয়ব ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। একটা পুরুষ মূর্তি, লম্বা, পাগড়ি পরা, কিন্তু মুখ নেই, শুধু গলা অন্ধকার। হঠাৎ সেই অবয়ব আমার দিকে তাকিয়ে একটা কথা বলল, এই কর আমার, এই ঘুম আমার, এই নিঃশ্বাস আমার, চলে যা, নাহলে তুইও এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি আর পারছিলাম না, উঠে পড়লাম, পা কাজ করছিল না। ঠিক মতন হামাগুড়ি দিয়ে ঘরের বাইরে বেরিয়ে দূরে গ্রাম পর্যন্ত গিয়ে পড়লাম। লোকজন দরজায় কড়া নাড়তে নাড়তে জ্ঞান হারালাম। পরের দিন আমি ঘরেই ছিলাম, মুখে কথা বন্ধ, চোখে ভয়। পরে 2 দিন আমার গা থেকে ধূপের গন্ধ কেউ তাড়াতে পারেনি। আজও সেই মাজার আছে, সেই দরগা আছে, কিন্তু এরপর থেকে কেউ আর সেখানে